বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে। তো আমাদের যেটা কনসেপ্ট, বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট 50%, পুরুষ 50%, মহিলা 50%, এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি, একটু বেড়ে গিয়েছে। তো এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিংয়ের বাহিরে রাখেন, তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি। তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল, তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে। এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে, ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি, নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার। তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিত, বাংলাদেশের পরিবেশ, সেটাকে যতটুকু আছে আরো ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি। আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি? আমাদের কিছু লিমিটেশন আছে, ফান্ড আছে, তবে যেমন প্রয়োজন হচ্ছে 100 জনের, আমরা হয়তো 100 জনকে দিতে পারি না, সেখানে হয়তো 5 জন বা সর্বোচ্চ 10 জনকে দিতে পারি। এটা আমাদের লিমিটেশন, আমরা স্বীকার করে নিচ্ছি। বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে, সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ে। এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হলো, উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে। আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড, একটা প্রসেস ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিপি পেয়ে যাবেন। এখানে আপনি কি শিখছেন, কি গবেষণা করছেন, এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না। এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামীতন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে। তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায়, তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায়, তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না। এই জন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো ভালো সার্টিফিকেট, বাট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না। তো আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার এই গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে, এবং আমরাও এই জায়গা থেকে আরো কিভাবে প্রমোট করা যায়, অ্যালামনাইদের কিভাবে কানেক্ট করা যায়, অথবা বাংলাদেশের বাহিরে যারা এই গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায়, আমরাও তাদেরকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কি ভূমিকা রাখছে? আমরা কিছুদিন আগে 30 দফা দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য। আমাদের এখানেও দুর্ভাগ্য, দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো, অথচ কমপ্লিট কোনো শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারিনি। সেই কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রস্তাবনা দিয়েছিলেন, এরপরে মাঝখানে আরো অনেকগুলো কমিশন হয়েছিল, অনেক সংস্কার কমিশন হয়েছে, কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস, যে ইতিহাস, এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। তা আমরা সে দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয় বলা হয়েছে। এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া, যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই, সুযোগের স্কোপটা খুবই লিমিটেড, এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি। এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি। এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন, সেখানে 30 দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাবো ইনশাআল্লাহ।